আকাশ তো পুরো পাগল পাগল হয়ে গেছে। কি করবে ভেবে পাচ্ছে না। ঠাস করে মাটির ওপরে বসে পড়ে। তখনই হঠাৎ মনে পড়ল যে ছাদে তো খোঁজ করা হয়নি। তাড়াতাড়ি ছাদে চলে গেলাম। গিয়ে দেখি তিধা ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। দৌড়ে গিয়ে পিছন থেকে ওকে ঝাপটে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। ত্রিধা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কলিজা, তুমি ঠিক আছো তো? ধাক্কা দিয়ে আকাশকে সরিয়ে দিলাম। এই যে, আমাকে জড়িয়ে ধরার সাহস কে দিয়েছে? আর ঠিক থাকবো না কেন? আমি তো ঠিক হয়ে আছি। কলিজা, প্লিজ এবার সবটা মেনে নাও না। কি মেনে নিব? আমাকে আর আমাদের বিয়েটাকে। না, কখনোই না। আপনার মতন নরপশুকে আমি কখনোই মেনে নিব না। আমার বাবা যদি আপনার সাথে আমার বিয়ে দিত, তাহলে ঠিকই মেনে নিতাম। কিন্তু না, আপনি আমায় জোর করে বিয়ে করেছেন। এর উপরে আবার আমার বাবাকে অপমানও করেছেন, এতগুলো মানুষের সামনে। কলিজা, সবটা তোমাকে পাওয়ার জন্য করেছি। এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, পেয়ে তো গেছেন। আমাকে পেয়েছেন, আমার শরীর পেয়েছেন, আর কি চাই? ত্রিধা, এমন কথা বলিও না প্লিজ। দেখুন, আমার এসব ড্রামা ভালো লাগছে না। বুঝবে একদিন সময় হলে। আজ ড্রামা মনে হচ্ছে, কিন্তু সেদিন সত্যি বুঝবে যে আমি আকাশ কি ছিলাম তোমার জীবনে। আচ্ছা, বাদ দাও এসব কথা। এখন নিচে চলো। আমার ভালো লাগছে না। আপনি যান, আমি একটু পরে চলে আসব। আচ্ছা, চলে এসো, দেরি করো না কিন্তু। তারপর নিচে চলে আসতে ধরলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। সে অপরিচিত নাম্বারটা থেকে ফোন আসলো, যেটা থেকে ফোন করে বলেছে যে তিধাকে তারা কিডন্যাপ করেছে। ফোনটা রিসিভ করলাম। জানোয়ারের বাচ্চাকে সেই করে গালি দিব ভেবে, কিন্তু সে আমাকে তাক লাগিয়ে দিল। সে বলল, কিরে কেমন ছিল? জানোয়ারের বাচ্চা, মিথ্যা কেন বললি তুই আমাকে? সে বলল, আমি জানি তুই খুব রেগে আছিস, কিন্তু বিশ্বাস কর, তোকে পেরেশান করে আমার খুব মজা লেগেছে। জানো, আর তুই একবার আমার চোখের সামনে পর খালি, তোর 12টা বাজিয়ে দিব। আরে আরে ধীরে, এত তাড়াহুড়া কিসের? এখন তো মাত্র একটা ঝটকা দিলাম। পরের বার সত্যিই তিথাকে আর খুঁজে পাবি না। তখন আমি তোর চোখের সামনে আসব। আমিও দেখব আমি বেঁচে থাকতে আমার কলিজার গায়ে কে হাত লাগাই। সে বলল, হ্যাঁ, এই কনফিউজ নিয়েই বসে থাক। রাখলাম বলে ফোনটা কেটে দেয়। রাগে আকাশের পিত্তি ফেটে যাচ্ছে। নিচে এসে নিজের রুমে বসে আছি। এমন সময় অফিসের ম্যানেজার ফোন করে। ম্যানেজার বলল, স্যার আপনি কোথায়? মিটিংয়ে সবাই আপনার জন্য বসে আছে। ওদের বলে দাও আজ মিটিং হবে না, আমি জরুরি কাজে বের হয়েছি। ওকে স্যার। চুপচাপ বসে আছি, মাথায় কিছু কাজ করছে না। এমন সময় দেখি আম্মু রুমে আসলো। আম্মু বলল, কি রে, তিধাকে পেয়েছিস? হ্যাঁ, ছাদে দাঁড়িয়ে আছে। আম্মু বলল, মেয়েটার যে কবে আক্কেল জ্ঞান হবে কে জানে। কতগুলো মানুষ তার জন্য টেনশন করছিলাম। আচ্ছা থাক, তুই আর ওকে নিয়ে ফাও টেনশন করিস না। আম্মুকে কে বোঝাবে যে ফাও টেনশন না, ওর পিছে শত্রু লেগেছে, ওকে যে কোনো সময় আমার থেকে কেড়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, আর তো মনে হয় অফিস যাবি না। না। ওকে, তাহলে ফ্রেশ হয়ে নে। খাওয়ার সময় হয়ে এসেছে প্রায়। আমি নিচে খাবার লাগাচ্ছি। আম্মু চলে গেল, কিন্তু তিধা এখনো নিচে নামেনি। মেয়েটার জন্য খালি দুশ্চিন্তা হচ্ছে। না, সিকিউরিটি লাগাতে হবে ঘরে। 10টা সিকিউরিটি নিয়োগ করলাম সারা বাড়ির জন্য। একটু পর ছোট বোন এসে খেতে ডেকে গেল। তিধাও ইতিমধ্যে নিচে নেমে এসেছে। ওকে নিয়ে খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসেছি। এমন সময় তিধা বলল, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমি চাচ্ছিলাম কাল থেকে কলেজে যাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে যেও, তবে সিকিউরিটি সবসময় তোমার সাথে থাকবে। অ্যানাকন্ডা এখানেও শান্তি দিবে না আমাকে। ঘরে বসে বসে দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই কলেজে যেতে চেয়েছি। তিনি সেখানেও সিকিউরিটি নামক প্যারাগুলোকে সাথে নিতে বলছেন। সারাদিন এভাবেই কেটে যায়। রাতের বেলায় খেয়ে দিয়ে দুজনে শুয়ে আছে। আকাশ তো তিধাকে পাঁচকল করে জড়িয়ে ধরে শুয়ে আছে। তিধা অনেকবার বলেছে ছেড়ে দিতে, কিন্তু কে শোনে কার কথা। আকাশ তো ওকে জড়িয়ে ধরবেই, তাই তিধা আর কিছু বলে না। জানে যে আকাশকে হাজারবার মানা করলেও সে শুনবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে দুজনে রেডি হয়ে নেয়। একজন কলেজে যাবে, আরেকজন অফিসে। অন্যদিকে সিকিউরিটিরাও সকালে এসে পড়েছে। আকাশ তিধাকে কলেজে নামিয়ে দিয়ে সে অফিসে চলে যায়, আর সিকিউরিটি গার্ডকে বলে যায় কলেজ শেষে তাকে ফোন দিতে। ত্রিধার আশেপাশে 6টা সিকিউরিটি গার্ড, হাতে ইয়া বড় বড় রাইফেল। ত্রিধার রাগে শরীর ফেটে যাচ্ছে। কলেজের কোনো ছেলে তার দিকে তাকানোর সাহস করতে পারছে না। ত্রিধা গার্ডকে ক্লাসরুমের বাইরে রেখে সে ভিতরে ঢুকে পড়ে। সবাই ত্রিধার থেকে দূরত্ব বজায় রাখছে, কারণ সে এখন আকাশ ভাইয়ের বউ। ত্রিধার বান্ধবীরাও একটু দূরে দূরে সরে আছে। ত্রিধার তো এসব একদম সহ্য হচ্ছে না।
অন্যদিকে স্যাররাও কেমন যেন ভেজা বিড়াল হয়ে গেছে। ত্রিধাকে মামুনি ছাড়া কথাই বলছে না। বাহ, স্যারদের আজ আবার কি হলো? সবাই দেখে আমাকে তেলাচ্ছে। সবকিছুই হচ্ছে আমার গুন্ডাটার কারণে। গুন্ডাটাকে স্যাররা পর্যন্ত মনে হয় ভয় পায়। অ্যানাকন্ডাটা মনে হয় কলেজে শুধু মারামারিই করত, তাই সবাই ভয় পায়। কলেজ শেষ করে বাহির হয়েছি, সাথে সাথেই গার্ডগুলো আমার আশেপাশে গোল করে ঘিরে ফেলেছে। কেমন যে অস্বস্তি লাগছে তা বলে বোঝাতে পারবো না। খাটাসটা আমাকে আসলেই শান্তি দিবে না। এর থেকে তো বাসাতেই ভালো ছিল। কলেজে আসলাম, কই একটু শান্তিতে থাকতে পারবো, তা না উল্টো আরো প্যারায় পড়ে গিয়েছি। হাঁটা ধরলাম, সামনে এগোতেই চোখ জোড়া ঝাপসা হয়ে আসলো। সামনে আব্বু দাঁড়িয়ে আছে, আমায় দেখতে এসেছে হয়তো, কারণ শ্বশুর বাড়িতে তো অ্যানাকন্ডাটা ঢুকতে দিবে না। এই যে সিকিউরিটি ভাইরা, আমাকে একটু সাইড দিন, আব্বু এসেছে আমার সাথে দেখা করতে। সরি ম্যাম, আমরা এটা পারবো না, কারণ স্যারের অর্ডার নেই। স্যার আমাদেরকে বলেছে আপনাকে যেন একা না ছাড়ি। আপনি কথা বলুন, আমরা সাথে আছি। রাগে শরীর ফেটে যাচ্ছে। অ্যানাকন্ডা, কুকুর, বাদুর, তোদের একটারও ভালো হবে না। বিশেষ করে তোর ছাড়েরও ভালো হবে না। ধুর, কি আর করায়, এভাবেই কথা বলতে হবে। আব্বুকে গিয়ে দৌড়ে জড়িয়ে ধরলাম। মারে, কেমন আছিস তুই? আব্বু, ভালো আছি, তুমি? কোনো রকম, কারণ তুই যাওয়ার পর থেকে পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে। কি করবে বলো বাবা, কপাল যে খারাপ আমার। এমন সময় হুট করে কোথা থেকে যেন আকাশ চলে আসে। হুট করে বললে ভুল হবে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সিকিউরিটি আকাশকে ফোন দেয়। এখানে কি হচ্ছে ত্রিধা? আব্বুর সাথে কথা বলছি। না, কথা বলতে হবে না, চলো আমার সাথে। না প্লিজ, এমন করবেন না। অনেকদিন পর আব্বুকে দেখতে পেয়েছি। প্লিজ একটু কথা বলেই চলে যাব আপনার সাথে। ওকে বলো, আমি দাঁড়িয়ে আছি। বাপ মেয়ে দুজনেই কথা শেষ করে। ত্রিধার বাবা বলে, আকাশ বাবা, তোমার সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ বলেন। ত্রিধার বাবা বলল, বাবা ত্রিধাকে কিছুদিনের জন্য আমার সাথে বাড়ি নিয়ে যাই, 2-1 দিন থেকে আবার চলে আসবে। ওর মা ওকে দেখতে চেয়েছে। আকাশ ঠাস করে ত্রিধার হাত ধরে টান মেরে ওর কাছ থেকে নিয়ে আসে। না, এটা হবে না, আমার বউ আমার কাছেই থাকবে। আর আপনার মতিগতি ভালো ঠেকছে না। আম্মুর যদি ত্রিধাকে দেখতে হয় তাহলে ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েন, কিন্তু ত্রিধাকে আমি একা ছাড়বো না। এই ত্রিধা, চলো। প্লিজ যেতে দিন না। না বলেছি না আমি? কথা কানে যায় না তোমার? গলার আওয়াজ বন্ধ হয়ে যায় খাটাসটার গলার কণ্ঠস্বর শুনে। অনেক কষ্টের বিনিময়ে তোমাকে নিজের করে পেয়েছি, হারাতে পারবো না আমি তোমাকে, বলে ত্রিধাকে কোলে তুলে নিলাম। তারপর সোজা অফিসে চলে এসেছি। ত্রিধা পাশে বসে আছে, আর আমি বাকি কাজগুলো শেষ করছি। তারপর ক্যান্টিনে দুজনে মিলে খেতে যাব। কাজ শেষ করে দুজনে মিলে ক্যান্টিনে খেতে চলে গেলাম। নিজের হাতে ত্রিধাকে খাইয়ে দিচ্ছি। মেয়েটা একদম লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাবার খাচ্ছে। খাটাসটার হাতে একদম খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু না করলে যদি থাপ্পড় লাগিয়ে দেয় এতগুলো মানুষের সামনে, তাই অপারগ হয়ে খেয়ে নিলাম। আমাকে খাইয়ে দিয়ে সে নিজে খাচ্ছে। আচ্ছা শোনেন না, হ্যাঁ বলো। আমার না ওয়াশরুমে যেতে হবে। আচ্ছা যাও। হাত দিয়ে দেখিয়ে দিলাম ওয়াশরুমটা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। যখন বের হয়ে আসব তখনই একটা মানুষকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। আল্লাহ, আপনি এখানে? হ্যাঁ, তোমায় নিতে এসেছি, চলো আমরা দুজনে পালিয়ে যাই। না না, আমি এটা পারবো না। বজ্জাতটা একবার দেখতে পেলে আমায় আস্ত গিলে ফেলবে। আরে কিচ্ছু হবে না। না না, আমি আপনার সাথে যাব না। তোমার আমার সাথে যেতে হবে, বলে তিধার হাত ধরে ফেলে। এদিকে আকাশ ভাবছে, কিরে এত সময় হয়ে গেল কিন্তু তিধা এখনো আসছে না কেন। না, গিয়ে দেখি। ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখি তিশান তিধার হাত ধরে আছে। এটা দেখে তো মাথা পুরো আগুন ধরে গেল। দৌড়ে গিয়ে তিশানের তলপেট বরাবর সজোরে একটা লাথি মারলাম। তিশান গিয়ে মাটির ওপরে আছড়ে পড়লো। অন্যদিকে তিধা তো ভয়ে শেষ। আল্লাহ, উনি তো আজকে আমাকে মেরে ফেলবে।